সকাল। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরও সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বুধবার 20 ভাদ্র 1431 বঙ্গাব্দ এবং 4 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজকের সকাল 24 আয়োজন শুরু করব আমাদের নিয়মিত আয়োজন ইতিহাসের এই দিনে দিয়ে। আমরা জানব আজকের দিনটিতে ইতিহাসের এই দিনে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। চলুন তবে জেনে আসি। 1260 সালের এই দিনে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস প্রতিষ্ঠিত হয়। 1882 সালের এই দিনে মার্কিন বিজ্ঞানী এডিসন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আবিষ্কার করেন। 1888 সালের এই দিনে জর্জ ইস্টম্যান ক্যামেরা রোল ফিল্ম প্যাটেন্ট করেন। 1911 সালের এই দিনে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়। 1932 সালের এই দিনে ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়। 1995 সালের এই দিনে বেইজিংয়ে 180টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়। দর্শক, আমরা ফিরে দেখছিলাম ইতিহাসের আজকের এই দিনে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। এবার একটু আমরা আবহাওয়া বার্তাটি জেনে নেব। আজও সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা এক নজরে জেনে নেব কোন বিভাগে কেমন কাটবে আজকের সারাদিনটি। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জেনে নেব। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31.4 ও সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 32.5 ও সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 31.7 ও সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 31 ও সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 33.1 ও সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 32.5 ও সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 33.5 ও সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 33.4 ও সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে 22.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে 35 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ও রাজশাহী ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, ফেনীতে বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ যেন কাটছে না, ভেসে উঠছে বিভিন্ন ক্ষত চিহ্ন। আমরা সেসব নিয়ে একটু জানবো। এই মুহূর্তে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার হোসেন, যেমনটি বলছিলাম, বন্যার পানি কমছে কিন্তু দুর্ভোগ বেড়েই চলেছে কিংবা ভেসে উঠছে সেসব ক্ষত চিহ্ন। এই দুর্ভোগ, এই ক্ষয়ক্ষতি, এসব নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন। হ্যাঁ সারিকা, ফেনীতে গত 20 তারিখ থেকে বন্যা শুরু হলে পরবর্তী প্রায় 10 দিন পানি ছিল। এরপর পানি আজকে শুকিয়ে গিয়েছে, কিন্তু যত শুকাচ্ছে তত ক্ষত চিহ্ন আসলে ফুটে উঠছে। আমরা যত জায়গায় গিয়েছি দেখেছি ধোঁয়া মোছার কাজ করছে, পাশাপাশি বাসাবাড়ি যারা ক্ষয়ক্ষতি হয়েছে, কাঁচা ঘর বাড়ি, তারা মেরামতের কাজ করছেন। অনেকে আবার সরকারি সাহায্যেরও সহযোগিতা কামনা করছেন। আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারেনি। তাদের দাবি হলো প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ধোয়া মোছার কাজ করছেন। এত পরিমাণ ময়লা হয়েছে যে তারা 1 সপ্তাহ যাবৎ কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরও তারা পেরে উঠছেন না। আমরা গতকালকেও দেখেছি কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখেছি তাদের আরও কয়েকদিন সময় লাগবে। অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হলে আগামী রোববার ছাড়া এই মুহূর্তে তারা অনেকেই পারছেন না। আর এদিকে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে
এই কাঁচা ঘর বাড়ি তারাও কাজ করছেন, কিন্তু তাদের এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যে তাদের সরকারি বা বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতা প্রয়োজন আছে বলে তারা জানিয়েছেন। আর ত্রাণ তৎপরতা আমরা শুরুতে দেখেছি প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসলে ত্রাণ তৎপরতা এক ফোঁটা পানিও তারা পৌঁছাতে পারেনি, কিন্তু এখন তারা ওই তালিকা করে সেনাবাহিনী, নৌবাহিনী সহ অন্যান্য সংস্থাগুলো তারা কিন্তু পৌঁছাচ্ছেন। এতে করে তারা যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন, যারা এক কাপড় নিয়ে বের হয়েছেন, ঘরে ফিরে কোনো কাপড় পান নাই বা কিছুই পান নাই, তাদের রান্না করার এই যে সরঞ্জামাদি কিছুই পান নাই, তাদের একটু উপকার হচ্ছে। আর এদিকে গোখাদ্যের যে সমস্যাটা ছিল, এ, এ, ওই পশু পাখিদের জন্য গোখাদ্যের বিষয়টি সমাধান করেছেন বিভিন্নভাবে সরকারি পর্যায়ে তারা দেয়া হচ্ছে। আর কৃষি বলতে কিছুই অবশিষ্ট নেই। মৎস্য কৃষি ব্যাপক ক্ষতি হয়েছে, সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে, যা বর্ণনা করার মতো নয়। এই প্রতিটা ডিপার্টমেন্টের এখন ঘুরে দাঁড়াতে হলে অনেক অর্থের প্রয়োজন। তারা সরকারি সহযোগিতা কামনা করছেন, আর বিশেষ করে যারা কাঁচা ঘর বাড়িতে রয়েছেন তাদের বেশি সহযোগিতা প্রয়োজন। সারিকা। দিলদার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফেনীর বন্যার পরবর্তী অবস্থা নিয়ে আমরা জানছিলাম সেখানকার ক্ষয়ক্ষতি নিয়ে। হয়তো কিছুটা সময় লাগবে এসব ক্ষয়ক্ষতি সেরে উঠতে, কিন্তু প্রত্যাশা রাখছি খুব দ্রুতই যেন সবকিছু স্বাভাবিক হয়, মানুষ ফিরে পায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দর্শক, এবার একটু আমরা রাঙামাটিতে চলে যাব, জানবো সেখানকার অবস্থা। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী। শুভ সকাল। আমরা জানছিলাম রাঙামাটিতে ধীরে ধীরে বন্যার পরে স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু। আসলে কতটা স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা, এসব নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সারিকা, রাঙ্গামাটি হচ্ছে পার্বত্য জেলার মধ্যে একটি অন্যতম জেলা, যেখানে আসলে বাজার বন্যা সম্প্রতি যে বন্যার যে ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত পুরোটা কেটে ওঠেনি। কাপ্তাই যে বাঁধ রয়েছে, বাঁধের 16টি গেট দিয়ে গতকাল পর্যন্ত 5 ফুট করে পানি ছাড়া হচ্ছিল। সব মিলিয়ে প্রায় প্রতি সেকেন্ডে 1,30,000 কিউসেক করে পানি কর্ণফুলী নদীতে যাচ্ছে। তারপরেও বন্যার যে ক্ষয়ক্ষতি সেটি বলতে হলে যদি বলি তো প্রায় 44 কোটি টাকার ফসলি এবং ফল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতো আমরা জেনেছি প্রায় 2100 হেক্টর জমিতে এই ফলনের ক্ষয়ক্ষতি হয়েছে। আর যেহেতু এই মুহূর্তে আমি রয়েছে একটি জুমের বাজার, যেহেতু জুমের উৎপাদিত যে ফলন, যে ক্ষুদ্র নিগোষ্ঠী বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা যারা পাহাড়ে আসলে চাষ করে, এবং শুধু এই জুমের ফলন বলতে যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই, যেখানে ধানের পাশাপাশি অন্যান্য সবজি চাষ করা হয়। যে নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো আছে, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যারা বা এখানে নিয়ে এসছে দূর দূরান্ত থেকে লাউ, চিচিঙ্গা, বরবটি সহ নানা ধরনের সবজি এই জুমের মধ্যে চাষ হয়। এটি আসলে মূলত এই চাষের পদ্ধতিটা এসেছে যারা হচ্ছে দূর দূরান্ত থাকে, শহর থেকে দূরে, তাদের নিজস্ব খাবারের যোগান থেকে মূলত এটা প্রথম দিকে শুরু হয়েছিল। পরবর্তীতে আসলে বাণিজ্যিকভাবে আস্তে আস্তে শুরু হয়, যেহেতু জুমের ধান চাষ করে ধানটা নিজের জন্য রাখে, কিছুটা বাইরে অনেকের জন্য অনেকে বিক্রি করে থাকেন। একই রকম যে সবজিগুলো চাষ হয় তারা নিজেরা খাবারের জন্য রাখেন, এবং পরবর্তী বাকি তারা বাজারে এসে বিক্রি করেন। এখানে দূর দূরান্ত থেকে এখানে জমিয়ারা এসছেন, তারা এইসব সবজিগুলো বিক্রি করেন, এবং এই সবজির ব্যাপক চাহিদা রয়েছে এখানকার বাসিন্দাদের জন্য। কারণ হচ্ছে যে এই ফলনটা আসলে একদমই ফরমালিন ছাড়াই আসলে চাষ করা হয়, এবং এর ফলে এখানকার শুধু ক্ষুদ্র নিগোষ্ঠীরাই শুধু এই বাজারে এই ফল কিনতে আসেন ঠিক তেমনটি না। এখানকার যে স্থানীয় বাঙালিরা আছে তারাও আসলে এই সবজিগুলো কিনে থাকেন, কারণ বাইরে থেকে যে সবজিগুলো আসে অনেক সময় আমরা দেখেছি রাঙামাটিতে উত্তরাঞ্চল থেকে সবজিগুলো আসে, অনেকে মনে করেন সেগুলোতে ফরমালিন থাকতে পারে, এবং এটার মধ্যে যে সতেজতা থাকে না অনেক সময়। যেহেতু আজকে এই সবজিগুলো বাজারে গতকালকে রাতেই অনেকে কেটে রাখেন, এবং আজকে অনেকে কেটেই বাজারে নিয়ে আসেন, এবং সেই সবজিতে টাটকা থাকার কারণে অনেকের চাহিদা কিন্তু বেশ এখানকার। এবং এখানে আপনি দেখছেন যে শুধু পাহাড়ি ক্ষুদ্র জনগোষ্ঠী শুধু এখানকার সবজি কিনছেন না, বা এখানকার যারা বাঙালি জনগোষ্ঠী তারাও আসলে সকালবেলা এটি কিনেন। এটি আসলে প্রতি সপ্তাহে শনি, মঙ্গলবার এবং বুধবার এই হাটটি বসে। এই হাটটি আসলে প্রায় 1 কিলোমিটার সড়কের পাশ ধরে আসলে এটি বসে থাকে, এবং এটি শুরু হয় সকাল ভোর
সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় এবং এটি চলতে থাকে প্রায় দুপুর 12টা পর্যন্ত এই হাটটি এখানে চলে এবং এখানে বেচা কেনা হয়ে থাকে এবং এখানকার যে যারা আসেন তাদের সাথে আমরা কথা বলেছি, যারা দূর দূরান্ত তারা বলছেন যে এই হাটকে কেন্দ্র করে তাদের জীবন এবং জীবিকা অনেকটা নির্ভর করে। তারা এই হাটে এসে তারা সবজিগুলো বিক্রি করেন, এই দিয়ে তাদের সংসারের অনেকটা চলে বলে তারা জানেন। এবং যারা এই হাটে কিনতে আসছেন তারা বলছেন যে এই জুমের ফসলের আসলে স্বাদটা আসলে ভিন্ন এবং হচ্ছে যে এখানে ফরমালিন মুক্ত হওয়ায় তাদের কাছে বেশ চাহিদা রয়েছে বলে তারা জানিয়েছেন আমাদের কাছে। সারিকা, এই ছিল রাঙামাটি থেকে বাজারের সবশেষ তথ্য আমার কাছে। জিয়াউল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রাঙামাটির বন্যা পরবর্তী অবস্থা জানতে জানতে আমরা একটু রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জুম চাষ নিয়েও কিন্তু জেনে নিলাম। সহকর্মী জিয়াউল হক যুক্ত হয়েছিলেন একটি জুম চাষিদের বাজার থেকে। আমরা সবজির বাজার দেখছিলাম এবং এইসব সবজির কিন্তু চাহিদাও বেশ। দর্শক, এই মুহূর্তে কেউ স্টিল নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। দর্শক, এবারে একটু জন্মদিনের শুভেচ্ছা না জানালেই নয়। আজ 4 সেপ্টেম্বর। আপনারা যারা সকাল 24-এর সাথে যুক্ত আছেন, আপনাদের কিংবা আপনাদের আপনজনের যাদের আজ জন্মদিন, তাদেরকে সকাল 24-এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনার দিনটি অনেক ভালো কাটুক, অনেক রঙিন কাটুক, এই কামনা করছি। দর্শক, এবার আমরা জানবো আপনাদের পাশাপাশি আজকের এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়েছেন। তাদের জন্মদিনের শুভেচ্ছা তো জানাবোই, সেই সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জানবো। 1904 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক এবং চিত্র পরিচালক প্রেমেন্দ্র মিত্র। কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলো হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু। প্রেমেন্দ্র মিত্রের প্রথম কবিতার বই প্রথমা প্রকাশিত হয় 1932 সালে। 1890 সালের এই দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত প্রাবন্ধিক শেখ ওয়াজেদ আলী। তিনি সমকালীন মুসলমান সাহিত্যিকদের মধ্যে পাশ্চাত্য শিক্ষায় উচ্চশিক্ষিত একজন লেখক হিসেবে প্রতিপত্তি লাভ করেন। এস ওয়াজেদ আলীর প্রথম প্রবন্ধ অতীতের বোঝা। মননশীল চেতনা, ইতিহাস, নীতিজ্ঞান এবং সত্য ও সুন্দরের মহিমায় তার সাহিত্যকর্ম সমৃদ্ধ। 1954 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক, উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানে সুরের ধারা ছড়িয়েছেন। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি 14টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 6টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য তাকে 21 পদক এবং সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। 1952 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ঋষি কাপুর। 1970 সালে তার পিতা রাজ কাপুরের চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন। 1974 সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। 1927 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রোগ্রামিং ভাষা লিস্পের জনক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিভাষার প্রচলন করেন তিনি। এআই বিষয়ে অবদানের জন্য 1971 টিউরিং পুরস্কার, ইউনাইটেড স্টেটস ন্যাশনাল মেডেল অফ সায়েন্স এবং কিয়োটো পুরস্কারের মতো অনেক প্রশংসা এবং সম্মাননা পেয়েছেন। দর্শক, কুষ্টিয়ার পদ্মায় এর আগে কখনো দেখা মেলেনি কুমির, অথচ সেই পদ্মা নদীতেই ভেসে বেড়াচ্ছে কুমির। একটি দুটি নয়, বেশ কয়েকটি কুমিরের উপস্থিতি টের পাওয়া গেছে নদীটির ভেড়ামারা ও মিরপুর অংশে। এতে নদী পাড়ের মানুষের মাঝে দেখা দিয়েছে চরম আতঙ্ক। ভারত থেকে এসব কুমির আসতে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। আমরা আরো বিস্তারিত জানবো, একটি প্রতিবেদন আমরা দেখে আসবো। শান্ত এই পদ্মা এখন আতঙ্কের কারণ, কেননা গেল এক সপ্তাহ জুড়ে নদীতে দেখা মিলছে কুমিরের। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগর এলাকায় একসময় এই পদ্মাই ছিল পানির অন্যতম উৎস, অথচ এখন কুমিরের ভয়ে নদীতে নামতেই ভয় পাচ্ছেন স্থানীয়রা।
জানান মাঝে মধ্যে লোকালয়ে ঢুকে পড়ছে কুমির। কুমিরের ডেঙ্গায় উঠিলে আর অর্ধেক পানির ভিতর অর্ধেক উপরে, বুঝলেন? দেখি আমার দেখি পাইছি, আবার আজকেও দেখলাম ভাইসি বেড়াচ্ছে। কুমির গঠে দুরুন চুরি কুমির এরকম ডেঙ্গা উঠি আসছে, আবার নামি চলে যাচ্ছে, ভাইসি যাচ্ছে। কুমির আইসি এই জন্য আমরা ভয় পাচ্ছি। যে কোনো সময় আমাদের তো লাভলি পারে পা ধরে টেনেও লি চলে যেতে পারে, এই জন্য আমরা খুব ভয় পাচ্ছি। আইসে চই মই তাড়ে ওঠে, কেউ মাছ ভয় করতে মারতে পারছে না গো। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার দাবি, ভারতীয় পানির তোড়ে ভেসে আসতে পারে কুমির। পানির সাথে আসতে পারে এবং অনেকে কুমিরের চাষ করে এবং অনেকে কুমিরের সাথে সম্পৃক্ত থাকে। সেই সব এলাকা হয়তো প্লাবিত হওয়ার কারণে কুমির নদীতে চলে আসছে, সেই কারণের জন্য হয়তো কুমির দেখা যেতে পারে। তো কুমিরের যে প্রকার, যে নেচারের আছে, যেগুলো শোনা যাচ্ছে সেগুলো আদৌ কুমির কিনা বা শোষক টাইপের কিনা, সেগুলো প্রাণী মৎস্য সম্পদ অধিদপ্তর যারা আছেন তারা এগুলো যাচাই করবেন এবং যাচাই করার পরে যে সিদ্ধান্ত দেবেন, পরবর্তী সময়ে যারা তীরবর্তী মাছ ধরতে চান তাদেরকে নদীতে নামার জন্য অনুরোধ করা হচ্ছে। শুধু সাহেবনগরী নয়, জেলার ভেড়ামারা ও মিরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামেও কুমিরের দেখা মিলেছে। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া। গাড়ির পেছনে রয়েছে হেলিপ্যাড, সুইমিং পুল এবং একটি আস্ত গলফ কোর্স সহ সব রকম সুবিধা। 100 ফুট দৈর্ঘ্যের দ্য আমেরিকান ড্রিম নামের এই গাড়িতে একসঙ্গে বসতে পারেন 75 জন। বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডেও নাম লিখিয়েছে গাড়িটি। চলুন একটি প্রতিবেদন আমরা দেখে আসি। 100 ফুট দৈর্ঘ্যের লিমোজিন, এক প্রান্ত থেকে দেখা যায় না অপর প্রান্ত। 2003 সালে দীর্ঘতম গাড়ি হিসেবে গিনেস বুক অব রেকর্ডের নাম তুলে নজির গড়ে আমেরিকান ড্রিম এই কারটি। 1986 সালে ক্যালিফোর্নিয়ার বারবাঙ্কে তৈরি হয় লিমো ক্যাডিলাক এলডোরাডোস। ডে ওহরবার্গ নামের এক কার ডিজাইনার এ গাড়িটি তৈরি করান। এতে ছিল 26টি চাকা। তৈরির সময় এটি 60 ফুট লম্বা থাকলেও পরে তা 100 ফুট বা 30 মিটার করা হয়। লিমো এ গাড়িটি রক্ষণাবেক্ষণের খরচ ছিল প্রচুর, যা সাধারণের সাধ্যের একদম বাইরে ছিল। 60 ফুট লম্বা এই গাড়ির পার্কিং করাও ছিল অসুবিধার, তাই একসময় ভগ্নাবশেষে পরিণত হয় এ গাড়িটি। এভাবেই দীর্ঘ সময় পড়ে থাকে এটি। 2019 সালে নিউ ইয়র্কের এক বাসিন্দা গাড়িটি কিনে আবার সচল করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে নতুনভাবে সচল করা হয় একে। তবে 100 ফুট থেকে বেড়ে এর দৈর্ঘ্য এখন 100 ফুট 1.5 ইঞ্চি, যার ওজন এখন 9000 কিলোগ্রাম। গাড়ির ভেতরে রয়েছে হেলিপ্যাড, সুইমিং পুল, বাথটাব, বসার জন্য সোফা সহ আরো অনেক কিছু। পেছনের দিকে দরজা দিয়ে গাড়ির ভেতরে ঢুকতে হয়, আর রিমোট ব্যবহার করে খুলতে হয় সেই দরজা। তবে এই গাড়ি রাস্তায় চালানো অসম্ভব। বর্তমানে অরল্যান্ডোর একটি সংগ্রহশালায় বিশেষ এই গাড়িটি রাখা হয়েছে। ইফশিতা জামান, চ্যানেল 24। দর্শক, তবে এই ছিল কিউআই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। ফিরে আসবো নতুন দিনে দেশ বিদেশের নানান তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।